নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পারমিট। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, পারমিট। আজই সেই আশ্চর্য ব্যাপারটি আমার জীবনে ঘটেছে। এমন সব অত্যাশ্চর্য কাণ্ড মানুষের জীবনে ঘটে যায়, আমি বিশ্বাস করতে পারছিলাম না। এখনো ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছি এক একবার। তখন ভাদ্রের ভরা নদী, উভয় তীরের বনভূমির শাখা প্রশাখা জলের উপর নত হয়ে আছে। এক এক জায়গায় জলমগ্ন নলখাগড়ার বন নদীর স্রোতাবেগে থরথর করে কাঁপছে। এমনি এক স্থানে জলের উপর কলমি শাকের দাম দেখে নৌকোর মাঝি সয়ারাম শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ল নৌকো থামিয়ে। আমার সঙ্গী নকুর চক্রবর্তী তাকে বলছে, আরে সন্ধে হয়ে যাবে, ফিরতে বড্ড দেরি হয়ে যাবে শাক তুলতে। এই নৌকো থেমে দাঁড়িয়ে জলের আবর্তে পাক খাচ্ছে। নকুর চক্রবর্তী বললে, একটা বিড়ি খাওয়া যাক, কি বলো হে? আমার তখন ওসব দিকে তত মন ছিল না, তবুও কলের পুতুলের মতো ওর হাত থেকে বিড়ি নিয়ে ধরালুম। নকুর চক্রবর্তী জলের ধারের ধানগুলো সম্বন্ধে কি যেন বলছে। একবার সে বললে, যাক, তবু একটা কাজের মতো কাজ হয়েছে। ধানটা খুব জোর পাওয়া গিয়েছে। তুমি না গেলে হাকিম কি ধান দিত? হ্যাঁ, হাকিমের স্ত্রী তোমায় চেনে নাকি? ও না থাকলে আজ দান হতো না, ছাই হতো। হ্যাঁ। আমি অন্যমনস্কভাবে বললাম, হ্যাঁ। গল্পে এমন ঘটনা অনেক পড়া গিয়েছে, কিন্তু বাস্তব জীবনে কটা ঘটে তাই আমি ভাবছি। একটাও না। অথচ সন্ধে পড়লে হয়তো মনে হবে এমন গল্প অনেক পড়া গিয়েছে। জীবনের অলিখিত কাব্যে কত অধ্যায়, কত ঘটনা। এর পাঠক কে? না যে সে জীবনযাপন করছে। বহির্দেশে দণ্ডায়মান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে, দর্শক হতে পারে, কিন্তু রসিক সমজদার মাত্র, তার বেশি নয়। বাগজোলার খালের মধ্য দিয়ে জলের তোড় মাঠের দিক দিয়ে দুধারের ঘন বনের মধ্য দিয়ে এসে নদীতে পড়ছে, আর সেই জলের তোড়ে একটা প্রকাণ্ড জগডুমুর গাছ শিকড় ছিঁড়ে জলে ঝুঁকে পড়ে আছে। নকুর চক্রবর্তী বললে, দেখ তো রে বাবা সয়ারাম, গাছটাতে যদি কচি কচি ডুমুর পাওয়া যায়, নৌকাটা একটু থামিয়ে পার দেখি দুটো। যা তরি তরকারির দাম, তবুও দুটো ডুমুর নিয়ে গেলে কাজ হবে, বুঝলি? ধানটা পেয়ে বড্ড সুবিধে হয়েছে, কি বলো রামলাল? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা, তোমার আজ কি হয়েছে হে? হ্যাঁ, কোনো দিকে যেন মন নেই। যা হয়েছে তা হয়েছে। ধান পেয়েছো তো? ওহ, 10 টাকায় 1 মণ ধান। এ না পেলে তোমার আমার মতো লোকের। নকুর চক্রবর্তীর কথাটা আমার মনে লাগলো বটে, কিন্তু কথাটা সত্যি। আমাদের মতো অবস্থার লোকের কি অবস্থা যে হতো আজ, যদি সুবিধে দরের ধান পাওয়া না যেত। অথচ আজ নকুর চক্রবর্তীর নিজের নামের সঙ্গে আমার নামটা জড়ালে শুনে মনের মধ্যে খচ করে কোথায় যেন উঠল। অনেক দিন আগের কথা। আমার পিসিমার বাড়ি বামুনহাটি থেকে ফিরে আসছিলাম। আমি তখন কলেজ থেকে বেরিয়েছি 4-5 বছর, কিন্তু তখনও কলকাতায় থাকি। ব্যবসা বাণিজ্যের দিকেই চিরকাল মন। একটা মাড়োয়ারি ফার্মে কাজ শিখি। 11 মাইল রাস্তা, মেঠো পথ হেঁটে আস্তে আস্তে কাপাসিপাড়ার হাটতলায়
বাঁধানো পুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছি। ঠিক এমন সময় খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটি লোককে আমার দিকে আসতে দেখে একটু আশ্চর্য হলাম। লোক দুটির মধ্যে একজন ভরচাজ বামুন হবে, মাথায় টিকি, ফর্সা রং, গায়ে সাদা উড়নি। অন্য লোকটা 18-19 বছর বয়সের ছোকরা মাত্র। দুজনেই খুব ঘর্মাক্ত, হাঁপাতে হাঁপাতে যেন অনেক দূর থেকে আসছে। ভরচাজ মশাই আমার কাছে এসে বললেন, ওহ, ছুটতে ছুটতে এসে ধরেছি বাবা, পাওয়া গিয়েছে শেষকালে। তোমার পিসিমার বাড়ি গিয়ে শুনি তুমি আধ ঘন্টা আগে বেরিয়েছ। আমি তখনই রমেশকে বললাম, পা চালা রমেশ, পা চালা, পথে ধরতেই হবে। আমি আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি? আপনারা আমায় খুঁজছেন? হ্যাঁ বাবাজি, হ্যাঁ, দাঁড়াও, আগে একটু জিরিয়ে নি। আমি মনে মনে ভাবছি, এমন তো কোথাও চুরি বা খুন করে পালাচ্ছি নে, তবে এরা এমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পেছনে ছোটে কেন? কিন্তু কিছুক্ষণ পরেই ভরচাজ মশাই আমার কৌতূহল নিবৃত্তি করলেন। আমায় বললেন, বলছিলাম বাবাজি, তোমায় তো এখনই যেতে হবে। এই পাশেই গ্রাম। সীতানাথবাবুর নাম শোনোনি? আরে সীতানাথবাবু এ অঞ্চলের জমিদার। হ্যাঁ, তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি। তুমি এসেছো খবর পেয়ে তোমার পিসিমার বাড়ি আমি দৌড়েছিলাম। আরে এটি আমার ভাইপো। এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু সবটা নয়। আমি বললাম, কিন্তু আমি হঠাৎ সেখানে যাব কেন? মেয়ে দেখতে বাবাজি, মেয়ে দেখতে। হ্যাঁ, তাঁরাই আমাকে পাঠিয়ে দিয়েছেন। সীতানাথবাবু বললেন তাকে নিয়ে এসো। কিন্তু তিনি কি করে জানলেন আমি পিসিমার বাড়ি গিয়েছি? তোমার যাওয়ার দিন আমি তোমাকে দেখেছি বাবাজি। সেদিন হাটে তোমার পিসেমশাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন তুমি ওখানেই আছো। তা আমি এসে সীতানাথবাবুকে বলতে তিনি বললেন, আরে নিয়ে এসো, তিনি মেয়ে দেখে যান। আমার মনের খটকা গেল না। কোথাও কিছু হয়তো ভুল হয়ে থাকবে। আমি বিবাহ করার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি। আর তাছাড়া আমার পিসেমশাইয়ের বাড়ি 2 বছর 5 বছর অন্তর একবার যাই। তিনিই বা কি করে জানলেন আমি বিয়ে করব কি না? হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতূহল হলো। এমনভাবে রাস্তা থেকে ডেকে নিয়ে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি। আর সীতানাথবাবু কেমন জমিদার, কেমন তার মেয়ে, ভাবলুম এ আমায় দেখতে হবে। তো যাই হোক, ওরা দুজনে আমায় ডেকে নিয়ে পাশের এক রাস্তা ধরলে। সে রাস্তার দুধারে ঘন বাঁশবন, কাপাসিপাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে একটা খুব বড় মাঠ। মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রঙের বাড়ি দেখলাম। ভরচাজ মশাই বললেন, বুঝলে বাবাজি, ওই হলো রায়েদের বাড়ি। এ অঞ্চলে নামডাক আছে ওদের, বংশও খুব ভালো। নাম শোনোনি? দেখুন, আমার এ অঞ্চলে তত বেশি যাতায়াত নেই, কাজেই অনেক লোকেরই নাম আমি শুনিনি। অবশেষে একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। বাড়িটা দেখেই বুঝলাম এক সময়ে এ বাড়ির মালিকেরা দেশের জমিদার ও শাসক ছিল। যদিও এখন এদের সে অবস্থা নেই, আর থাকলে রাস্তা থেকে ডেকে এনে আমায় মেয়ে দেখাতো না। একটি বেশ সুন্দর মতো ছোকরা ছেলে আমাদের ডাক শুনে বাইরে এলো। তারপর এলেন বাড়ির কর্তা স্বয়ং সীতানাথ রায়।
আমাদের সাদরে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানার মধ্যে। দেখলাম খুব বড় সাবেকি বৈঠকখানা। দেওয়ালে বড় বড় হরিণের শিং, ঝাড় লণ্ঠন টাঙানো, বড় বড় পুরানো বিবর্ণ ছবি ভিতরে বাইরে ঝুলানো। বৈঠকখানার একপাশের তক্তপোষের উপর অনেকগুলি বাদ্যযন্ত্র, সেতার, তানপুরা, ডুগি তবলা ইত্যাদি। মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক আছে এ বাড়িতে, বেশ যত্নে তদবিরে গুছিয়ে রাখা। আর এক কোণে ৮-১০ গাছা বড় হুইলের মতো ছিপ। ভট্টাচার্য মশাই আমাকে দেখিয়ে বললেন, রায়মশাই, এই ইনি, এরই নাম রামলাল চাটুর্যে। এমন কিছু বিখ্যাত লোক আমি নই, অথচ কথার ভাবে মনে হলো আমার সম্বন্ধে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়ে গিয়েছে। সীতানাথবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনার পিসেমশাই ভবশঙ্কর বাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয়। তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন। তখন আপনি কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন। খুব ব্যবসার ঝোঁক নাকি আপনার? এই তো চাই বাঙালির, চাকরি করে দেশ উচ্ছন্ন। আমি বিনীতভাবে বললাম, চুনের ব্যবসা করিনি, তবে করবার চেষ্টায় গিয়েছিলাম বটে। ও, তা কোথায় যেন সেই? আগে পশ্চিমে, বিন্ধ্যাচলের কাছে। ঘুটিং পাথর কিনে পুড়িয়ে চুন করে, সেখানে বড় বড় ভাঁটি আছে চুন পোড়ানোর। তা এখন তাহলে আপনার কি করা হয়? আগে বিজনেস করি কলকাতায় এক বন্ধুর সঙ্গে ভাগে। আর আমাকে আপনি বলবেন না, আপনি পিসেমশাইয়ের বন্ধু। আমাকে, আহা, তাতে কি বাবাজি। হ্যাঁ, ব্রাহ্মণ সন্তান, কুলীনের সন্তান, সব নমস্য। কত বড় কুলীন বংশ আপনারা। এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সীতানাথ রায়মশাই পুরাতনপন্থী লোক, এখনো কৌলিন্য মানেন। আমাদের কুলীন হিসেবে এক সময় বেশ নামডাক ছিল, বাবা বলতেন। এখন আর ওসব কে মানে বা গ্রাহ্য করে। তবে এইসব অজপাড়া গাঁয়ে তো যাই হোক, সীতানাথ রায়মশাইয়ের চেহারা আমার খুব ভালো লেগেছে। বেশ লম্বা, দোহারা, ফর্সা চেহারা, মাথার চুল ধবধবে সাদা, মুখশ্রীতে একটা সদানন্দ, অথচ উদার, একটু যেন নির্বোধের ভাব। তাতে মানুষকে আরও বেশি আকৃষ্ট করে তাঁর দিকে। আমি নিজে তো ধূর্ত মানুষের চেয়ে নির্বোধ লোক ঢের বেশি পছন্দ করি। আমায় বললেন, আমার বড্ড আনন্দ হচ্ছে যে আপনি আমার বাড়িতে আজ এসেছেন। বিয়ে হোক না হোক সে তো ভবিতব্য, কিন্তু আপনারা আসাতেই। এমন সময়ে গ্রামের ২-৩টি ভদ্রলোক, কেউ কোঁচার টিক গায়ে, কেউ একটা আধময়লা পাঞ্জাবি গায়ে এসে বৈঠকখানায় ঢুকে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্যদিকে। রায়মশাই বললেন, আরে ওদিকে কেন, আরে সরে আসুন, সরে আসুন। এই ইনি হলেন রামলাল বাবু, আলাপ পরিচয় করুন। দেখলাম তারা নিতান্ত গ্রাম্য লোক। আমার সঙ্গে আলাপ পরিচয় করতে তাদের সাহস করলেন না বোধ হয়। একটু পরে তাঁদেরই একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন। ভট্টাচার্য মশাইও তামাক খাবেন বলে ওদিকে উঠে গেলেন। আমি আর রমেশ এদিকে বসে রইলাম। সীতানাথ রায়মশাই একটু পরে বাড়ির ভেতর থেকে এসে বললেন, চলুন একটু মিষ্টিমুখ করবেন। অজ পাড়াগাঁয়ে এইটিই বলা রীতি। একটু শহর ঘেঁষা জায়গা হলে বলতো, চলুন চা খাবেন। বৈঠকখানা ছাড়িয়ে খুব বড় একটা হলঘর পার হয়ে ডাইনে বাঁয়ে দুদিকে বারান্দাওয়ালা কুঠুরির সারি। দেখলাম অনেকগুলি কুঠুরি, ৮-১০টার কম নয়।
তারপর আবার খোলা রোয়াক পূব পশ্চিমে লম্বা। তারপর চাতাল বাঁধানো উঠান পার হয়ে ওদিকের আরেকটা বড় টানা ঢাকা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। হ্যাঁ, প্রাচীন জমিদার বাটি বটে। ভেতরটা আগাগোড়া চক মেলানো, খুব উঁচু কার্নিশযুক্ত ছাদ, তবে সেকেলে বাড়ি, ছোট ছোট দরজা জানালা। বারান্দায় ৮-১০ জন লোকের প্রচুর জলযোগের আয়োজন সজ্জিত ছিল। সীতানাথ রায় মহাশয়ের প্রৌঢ়া গৃহিণী সকলকে লুচি পরিবেশন করলেন, কারণ এখানে বাইরের লোকের মধ্যে যা আমি একাই আছি, আর সবাই এই গ্রামেরই লোক। আমার মনে হলো তিনি লুচি পরিবেশনের ছলে আমায় দেখতে এসেছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গেই আমার দিকে চেয়ে চেয়ে বারবার দেখছিলেন। জলযোগান্তে রায়মশাই আমায় পাশের ঘরে নিয়ে গিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করতেই তিনি বললেন, থাক থাক, এসো বাবা, এসো। মনে হলো ঠিক যেন নিজের মা। তারপর গৃহিণী নিজেই আমার সঙ্গে একটি বর্ষীয়সী মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। বললেন, বড় কুলীন বংশ, যদি এখন আমার মেয়ের শিব পুজোর জোর থাকে, তোমরা ৫ জনে আশীর্বাদ করো। এরা আমার সঙ্গে যে অমায়িক হৃদ্যতাপূর্ণ ব্যবহার করলেন, শুধু এই সব পল্লী গ্রামেই তার তুলনা মেলে। নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লাম এদের আত্মীয়তায়। জানালা দিয়ে চোখে পড়ছে ওদের চক মেলানো ছাদের উপর ঝুঁকে পড়া নারকেল বৃক্ষের কম্পমান শাখা প্রশাখা। একটু পরে বাইরের ঘরে মেয়ে দেখানো হলো। মেয়ে সুন্দরী না হোক, বেশ দেখতে শুনতে। বড় ঘরের মেয়ে বলে বোধ হয় বটে। সীতানাথ রায়মশাই নিজেই যত্ন করে মেয়েকে গান বাজনা শিখিয়েছেন। বললেন, ভট্টাচার্য মশাই, বলছিলাম আমার বিনু গান বাজনা জানে, সে তারও বাজাতে পারে, সেটা একটু শুনতে যদি উনি চান। আমি সলজ্জ মুখে চুপ করে রইলাম। ভট্টাচার্য মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ বিনু দিদি, আরে ধরো তো একবার সেতারটা। মেয়েটি বেশ সপ্রতিভভাবে গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সেতার বাজালে, আর সীতানাথ রায়মশাই নিজে ডুগি তবলা ধরলেন। আমি গান বাজনা বিশেষ কিছু বুঝি নে, করি তো কয়লা আর চুনের আড়তদারি, কিন্তু তবুও মনে হলো মেয়েটি কাঁচা হাতে সেতার ধরেনি। সেতার নামিয়ে খানিক পরে যখন সে দুটি গান গাইলে, তখন মেয়েটির কণ্ঠস্বর আমার কাছে বেশ ভালোই লাগলো। তবে ওই যে বললুম, ও জিনিসের সমঝদার আমি নই। সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্ন বটে। দূর সম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি, থাকি কলকাতায়। যখন আসি বাড়িতে কালে ভদ্রে, তখন হাঁটা পথে 11-12 মাইল পথ, নানা ধরনের পাড়াগাঁ বিল বাউড়ের মধ্য দিয়ে যাবার প্রলোভনেই পিসিমার বাড়িতে যাই। বিশেষ কোনো আত্মীয়তার টানে নয়। সেই পথে ফেরবার সময়ে এ যেন এক দুর্লভ অভিজ্ঞতা। কখনো শুনিনি যাদের নাম, তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া আমার কাছে সম্পূর্ণ অভিনব। এই প্রাচীন জমিদার বাড়ি, ওই ভাঙা পুজোর দালানে কার্নিশে বটচারাটা, জানালার বাইরে ওই গোলার শাড়ি, আর এই সুগায়িকা মেয়েটি, সব যেন স্বপ্ন। আমি জানি এ বিয়ে হবে না, বিয়ে করার ইচ্ছে নেইও আমার, থাকলেও উপায় নেই। ব্যবসা জীবনের সবে আমার শুরু। এখন বিয়ে করে নিজেকে সংসার জালে জড়িত করতে চাইনি আমি। তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছেন আমার সম্বন্ধে, এটা ওদের কথাবার্তা থেকে বুঝলাম। আমি সামান্যই ব্যবসা করি, তাও একটি বন্ধুর সঙ্গে ভাগে।
সামান্য পুঁজির উপর ব্যবসা। এমন কিছু আয় হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবার নিয়ে সচ্ছলভাবে থাকা যায়। এমন সময় ভট্টাচ মশাই এমন একটি কথা বললেন যাতে আমি একেবারে অবাক হয়ে তাঁর মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বললেন, জানেন রায়মশাই, এই বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায়, নিজেই করেছেন। রায়মশাই বললেন, হ্যাঁ, সে তো আপনি বললেন সেদিন। শুনে আমি অবাক। ভট্টাচ মশাই জেনে শুনে মিথ্যে কথা বলছেন ঘটকালি অগ্রসর করবার জন্যে, নাকি উনি আমার সম্বন্ধে ভুল খবর পেয়েছেন? আমি তখনই প্রতিবাদ করতাম, কিন্তু কি জানি হঠাৎ কেমন দুর্বলতা মনে এসে গেল। কেননা ওই যে মেয়েটি এখানে বসে আছে, ওর কাছে এখনই এত খেলো হব কেন? বিয়ে হবে না জানি, মেয়েটি উঠে যাক, আমিও এখান থেকে চলে যাই, তারপর আমি যা করব তা আমার জানাই আছে। রায়মশাই বললেন, তাহলে ভট্টাচ, মেয়েটিকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি? অপরাধের বোঝা যথেষ্টই ভারী হয়েছে তাঁর কাছে আমার, আর নয়। আমি মেয়েকে নিয়ে যেতে বললাম। একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের নানা রকম সূচের কাজকর্ম একটি রাস। দেখলাম কত রকমের তুলোর কুকুর, পশমের আসন, রুমাল, টেবিল ঢাকা কাপড়, মাছের আঁশের হাঁস ফ্রেমে বাঁধানো ইত্যাদি। একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে একজন ঝি সেগুলো নিয়ে এসে আমার সামনে রাখলে। গিন্নিমা নাকি সেগুলি পাঠিয়েছেন। ব্যাস, আরও আধ ঘন্টা, এইবার রওনা হতে হবে। ওদের কাছ থেকে বিদায় নিলাম। সীতানাথ রায়মশাই আমাকে প্রথমে কিছুতেই তো আসতে দেবেন না, রাত হয়ে আসছে, এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না, রাত্রে এইখানেই থাকতে হবে। আমি বললাম, না না, কোনো অসুবিধে হবে না, মঙ্গলগঞ্জের ঘাটে নৌকো ভাড়া করে চলে যাব। সে ঘাট তো মোটে 2 মাইল, জ্যোৎস্না রাত্রে বেশ চলে যেতে পারবো। তারপর সীতানাথ রায়মশাই আমার সঙ্গে একাই খানিক দূর হেঁটে চললেন। আমাকে বললেন, আপনাকে আর বেশি কি বলবো, আমার মেয়েটা বড্ড ভালো। আগে নিশ্চয়ই। তাই বলছিলাম, আপনার মতামতটা যদি জানাতেন। সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো, কারণ মামাই বলতে গেলে এখন অভিভাবক। বলা বাহুল্য যে মাতুলকে কর্মকর্তা বলে নির্দেশ করলাম, তার খবর পর্যন্ত রাখিনি আজ 3-4 বছর। আমি বললুম, তাহলে আপনি আর এগোবেন না, সন্ধে হয়ে গেল। স্থানটি নির্জন। গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল ডান দিকে, সামনে ধুধু মাঠের বুক চিরে সাদা বালির রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে। কেউ কোথাও নেই। রায়মশাই এদিক ওদিক তাকিয়ে সুর নিচু করে বললেন, বাবাজি, যাতে হয় তা তোমাকে করতেই হবে। হ্যাঁ, আমার স্ত্রীর বড্ড পছন্দ হয়েছে তোমাকে, আমায় ডেকে বলছিল। আর কি জানো, বাইরে ঠাট যতই দেখো, তেমন অবস্থা তো আর নেই। তোমার মতো সুপাত্র পাবো কোথায়? তবে দেনা পাওনার জন্য কিছু আটকাবে না বাবাজি। তোমার কলকাতার বাড়ি, সাজানো আসবাবপত্র হয়তো দিতে পারবো না, তবে হ্যাঁ, মেয়ের গা সাজানো গহনা আমি দেব। 30 ভরি সোনা দেব, ওর গর্ভধারিণীর যা আছে। আর 2 মেয়েকে তিনি ভাগ করে দেবেন। তাহলে মনে থাকে যেন বাবাজি।
এই প্রথম তিনি আমায় ঘনিষ্ঠ সম্বন্ধ করলেন। সেদিন চলে এলাম এবং কয়েকদিন পরে কলকাতাতেও এলাম। তারপর আমি কোনো উচ্চবাচ্য করিনি এ বিষয়ে। সীতানাথ রায়মশাই পত্র দিয়েছিলেন, লোক পাঠিয়েছিলেন, বহু অনুরোধও করেছিলেন। শেষ পর্যন্ত যদি আমি বিবাহ করি, উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করে দিতে চেয়েছিলেন, প্রায় 15 বিঘে। বড়ই দুঃখের সঙ্গে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হলো আমায়। তিনি আগাগোড়া ভুলের উপর যে বাড়ির ভিত পত্তন করেছিলেন, সে ভিতের উপর আমি বাড়ি তুলতে পারিনি। কিন্তু সব কথা খুলে বলিনি কেন? তখন বয়স ছিল কম, গর্বে বাঁধে, মুখ ছোট হয়ে যায়। এখন হলে অবশ্য সবই খুলে বলতে পারতাম, তখন তা পারিনি। এখন দেশেই আছি। এই যুদ্ধের বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্ট। ব্যবসা অনেক দিন নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুই হোক আর যেই হোক, ভাগে ব্যবসা না করাই ভালো। এই অতি মূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত 1000 টাকার বিনিময়ে। সেদিন প্রভা বললে, হ্যাঁ গো, সামনের মাসে তো ধান ফুরিয়ে যাবে। 36 টাকা চালের মন। কি করে ওই পুরি পাল্লা চালাবে তুমি? সস্তায় নাকি কন্ট্রোলের ধান দিচ্ছে মহকুমায়, একটু চেষ্টা করে দেখো না। তাই আজ কদিন ধরে হাঁটাহাঁটি করছি মহকুমায়। ধান সস্তায় দেবার মালিক এক বড় অফিসার। তিনি কলকাতা থেকে এসে দিন 15 আছেন। তাঁর আর্দালি কদিন ফিরিয়ে দিয়েছে। আজ নকুর চক্রবর্তী বললে, এমনি না হয় একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে। রোজ রোজ হেঁটে আর পারি নে। তাই আজ দুজনে মিলে একখানা নৌকো ভাড়া করে এসেছিলাম। বেলা 10টার সময় হাকিমের বাসার ফটকে গিয়ে দাঁড়িয়ে আছি। কেউ কিছু জিজ্ঞেস করে না, ভিতরে ঢুকতেও সাহস হয় না। এমন সময় হাকিমের ছোকরা আর্দালিকে আসতে দেখে তাকে বললাম, ওহে শোনো তো, আমাদের দরখাস্তখানা নিয়ে যাও না সাহেবের কাছে। যদিও হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলাই নিয়ম। লোকটা ইতস্তত করছে দেখে নকুর চক্রবর্তী তাকে 2 আনা পয়সা দিয়ে বললে, পান বিড়ি খেও, আমরা গরিব লোক, নিয়ে যাও না দরখাস্তখানা। আজ 9 দিন হাঁটাহাঁটি করছি। ধান মঞ্জুর হলে তোমায় আরও কিছু দেব। দেখলাম আর্দালি কি ভেবে আমাদের দরখাস্তটা নিয়ে চলে গেল। তারপর 2 ঘন্টা কারো দেখা নেই, কেউ ডাকেও না। সাহেব তো দূরের কথা, আর্দালির চুলের টিকিও আর দেখা যায় না। নকুর চক্রবর্তী বললে, কি ব্যাপারে, 2 আনা পয়সাই গেল এ বাজারে। থাকলে তো ও ছেলেপিলের জন্য 2 খানা গজা টজা নিয়ে গেলে। এমন সময় সেই ছোকরা আর্দালি বারান্দায় এসে বললে, রামলালবাবু কার নাম? নকুর চক্রবর্তী বললে, যাও হে যাও, তোমার ডাক পড়েছে। আরে দেখে এসো, আর আমার কথাটাও একটু বলো, নইলে না খেয়ে মরে যাবে ছেলেপিলে। বারান্দা পার হয়ে সামনের সাজানো মাঝারি গোছের ঘরে ঢুকেই আমি সামনে একটি মহিলাকে দেখে একেবারে চমকে উঠলাম। থতমত খেয়ে সরে যাব কিনা ভাবছি, এমন সময় মেয়েটি হাত তুলে আমায় নমস্কার করলে। আমি আরও থতমত খেয়ে গেলাম। তারপর মেয়েটি হাতের একখানা কাগজ দেখিয়ে বললে, এ দরখাস্ত আপনি করেছেন? আমি আপনার নাম দেখে বুঝেছি, আর গ্রামের নাম দেখে। আমায় চিনতে পারলেন না? নিজেকে খানিকটা সামলে নিয়ে মেয়েটির দিকে ভালো করে চাইলাম। মনে হলো কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি।
মেয়েটি মৃদু হেসে বললে, আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন। আমার বাবার নাম শ্রী সীতানাথ রায়, কাপাসিপাড়া। আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে। এই সেই স্মৃতি, সীতানাথ রায়ের মেয়ে। মেয়েটি আবার বললে, আমি আপনাকে আরও 2 দিন দেখেছি। দেখেই চিনেছিলাম, একটু সন্দেহ ছিল। আজ দরখাস্তে আপনার নাম দেখে আর সন্দেহ রইল না। ও হ্যাঁ, উনি একটু বিশ্রাম করছেন। আপনার দরখাস্ত ওকে বলে মঞ্জুর করিয়ে দিয়েছি, আপনি নিয়ে যান। তবে আপনার চেহারা কিন্তু খারাপ হয়ে গিয়েছে আগেকার চেয়ে। একটু চা খাবেন? আমি যেন সংজ্ঞা ফিরে পেয়ে বললাম, না না, এখন থাক। মেয়েটি হাত তুলে নমস্কার করে বললে, এবার এখানে এলে কিন্তু আবার দেখা করবেন। আমি ওকে বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি। অবশ্যই আসবেন, কিন্তু সেদিন চা খাবেন কিন্তু। যাই হোক, আমি দরখাস্ত হাতে নিয়ে বার হয়ে এলাম। সস্তায় 2 মণ ধানের পারমিট পেয়েছি। স্ত্রী পুত্র এখন 2 মাস খেয়ে বাঁচবে। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পারমিট। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি ভালো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।